মুভির শুরুতে আমরা দেখি অ্যানিমেশন স্টোরি ন্যারেশনের মাধ্যমে বলা হয় যে ভারতের উপর অনেকবার বিভিন্ন দেশ থেকে বিশেষ করে পাকিস্তান থেকে বারবার হামলা করা হয়েছে, যার জবাবে ভারতও অনেকবার সার্জিক্যাল স্ট্রাইক করেছে। এসবের মধ্যে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইলস এই এজেন্টদের অনেক বড় ভূমিকা ছিল। ররা এমন একটি স্পেশাল ফোর্স যেটি সীমান্ত থেকেও কখনো বাইরে গিয়ে কখনো ভিতরে গিয়ে সন্ত্রাসীদের নির্মূল করাই তাদের কাজ। এখন আমরা আবার মূল গল্পে ফিরে আসি। আমরা দেখতে পাই রয়ের একজন এজেন্ট মিস্টার মনোজ, যিনি গাড়ি থেকে বের করে একজন সন্দেহবাচককে গুলি করে। এখন পুরো গল্পটা এখানে কিভাবে পৌঁছালো এর জন্য কাহিনী ফ্ল্যাশব্যাকে ফিরে যায় 3 মাস আগে। এখানে আমরা ভিকে সুব্রমণিয়ামকে দেখি, যিনি মুসা ভাইয়ের সাথে দেখা করে কাজা ভাইয়ের অফিসে পৌঁছেন। কাজা ভাই এখানে বড় ডিটেকটিভ ছিল, যিনি ক্যাট এজেন্সি চালান। তার কাজ হলো টাকা নিয়ে মানুষের জন্য গুপ্তচর বৃত্তি করা। তো সুব্রমণিয়াম বলছিল, আসলে আমার মামলাটা তেমন ঝুঁকিপূর্ণ নয়, তবে ঝুঁকিপূর্ণ হতে পারে। ওখান থেকে তিনি গল্পটা শুরু করেন। তার একটা ছেলে সন্তান হয়েছে। ছেলের নাম রেখেছিলেন তার স্ত্রী, নাম ছিল পাবলু নুডা। আপনি হয়তো পাবলু ও এক্সকর্বারের নাম শুনেছেন, কিন্তু পাবলু নুডা এমন একজন ব্যক্তি ছিলেন যাকে বলা হয় জ্যাক অফ অল ট্রাক্স। জ্যাক অফ অল ট্রাক্স মানে হচ্ছে একজন মানুষ যে কোনো কাজের প্রথম সারিতে থাকে, উচ্চমানের সব রকম কাজ করতে পারে, যে সবকিছুই জানে। আমার কথা হচ্ছে এই কাজগুলো করার আগে ট্রেনিং নেওয়া খুব জরুরি। তাই প্রথমে ওকে ক্রিকেট খেলা শেখানো হয়, কিন্তু ও একদমই অপরিপক্তভাবে খেলে, তাই ট্রেনার বদলানো হয়। তারপর ফুটবল, ব্যাডমিন্টন, খোখো, সাঁতার, জিমন্যাস্টিক, জুডো, ক্যারাতে অনেক কিছু শেখানো হয়। কিন্তু প্রতিবারের মতো ও পাবলু নুডা অর্থাৎ জ্যাক ঠিকমতো কিছুই শিখে না। আর এখন পর্যন্ত 24টা কোচ বদলানো হয়েছে। আর এই ব্যাপারে ওর বাবা অনেক বেশি চিন্তিত ছিল। পাবলুর বাবা আরো বলছিল, কিছুদিন আগে আমার ছেলে এইগুলো কাজগুলোকেও পিছনে ফেলে দেয়। তারপর সিন আমাদের কিছুদিন আগে শিফট করা হয়। তখন আমাদের স্টার বয় সিদ্ধু ভাই সাহেব অর্থাৎ জ্যাক আমাদের গল্পের নায়ক, যে রোল প্লে করছে, জব ইন্টারভিউতে গিয়েছে। ওখানে তার পরিধান একদমই ক্যাজুয়াল ছিল, টি শার্ট, শর্ট প্যান্ট, চপ্পল আর চশমা। দেখে মনে হচ্ছে যেন সমুদ্র সৈকতে ঘুরতে এসেছে। যারা ওখানে ইন্টারভিউ নিচ্ছিল সে জিজ্ঞেস করলো, ভাই আমরা তোমাকে কেন জবটা দেব? এখন সে নিজে নিজে হিসাব করতে শুরু করে, শুধু বলে, ধরো আমি তোমার চাকরি করি, তোমার সামনে যে বইটা পড়ে আছে সেটা প্রায় 2000 পাতার একটা বই হবে। শুধু 2-3 পেজের কাজ আমি খুব ভালোভাবেই জানি, কিন্তু বাকি পাতার কাজগুলো আরো বেশি মজার হবে। যদি তুমি সেই কাজগুলো আমাকে না দাও, আমি তো করবোই না। তাহলে কিভাবে আগ্রহ বাড়বে? সামনে 30 বছর একই কাজ বারবার করতে হবে। সকাল 8টায় অফিস যেতে হবে, বিকেল 5-6টার মধ্যে বাড়িতে ফিরতে হবে। তো বাকি কোনো ক্রিয়েটিভিটি না থাকলে আমার জীবন তো একদমই বৃথা হয়ে যাবে। সেখানে সবাই বলে, শেষ পর্যন্ত তোমাকে তো কেউ জব দিচ্ছে না, আর এই জব তো মেন্টালি প্রিপেয়ারদের জন্য, তোমার মতো লল্লু ছুপুদের জন্য না। সেখানে জ্যাক বলে উঠে, আমার ইন্টারভিউতে তোমরা 3 জনই ফেল করেছো। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এটা শুনে ওর বাবা ভীষণ রেগে যায়। একদিকে তো কেউ ওকে জব দিচ্ছে না, আর অন্যদিকে সে তাদের ইন্টারভিউ নিয়ে তাদেরকে রিজেক্ট করছে। ভাই তুই কি রকম জব করবি বলবি তো? এই কথা শুনে জ্যাক বলে, আমি তোমাকে বলতে পারবো না। এরপর সে নিজের জন্য একটা কাজ তৈরি করতে শুরু করে। নিজে কিছু প্রোগ্রাম বানানোর জন্য অ্যাক্টিভিটি শুরু করে, যেমন কিছু চোরদের ফলো করা, ওদের কাছ থেকে চুরি শেখা, ইলেকট্রিশিয়ানের কাজ করা, প্লাম্বারের কাজ করা, রাস্তায় গিয়ে লোকজনের কাছ থেকে জুতা খাওয়া, অন্তত 36 জনের পেট ভর্তি খাওয়ার ক্ষমতা রাখা, পরীক্ষা করা, দ্রুত দৌড়ানো, হ্যাকিং করা ইত্যাদি। এগুলো তার 4-5 মাসের রুটিন ছিল, এবং তারপর সে সরাসরি ইন্ডিয়ার এজেন্টের টিম হিসাবে যোগ দিতে চলে যায়। তারপর দেখা হয় প্রদীপ নামে আরেকজন লোকের সাথে। সে ওখানে ইন্টারভিউ দিতে এসেছে। তার কাছে শুধু একটা ফাইল ছিল, কিন্তু পাবলু ভাইয়ের কাছে ছিল সুটকেস ভর্তি একদল কাগজপত্র। তার অনেকগুলো ফাইল ছিল। তারপর তাকে ইন্টারভিউ রুমে ডাকা হয়। ওখানে এসে সে পাগলের মতো হয়ে যায়, কারণ তার এটা স্বপ্নের চাকরি ছিল। সেখানে যারা বসেছিল, মানে যারা ইন্টারভিউ নিচ্ছিল, তারা জিজ্ঞেস করে, ভাই আপনি এত অনেক উত্তেজিত কেন? আর অন্যরা তো 5-6টা সার্টিফিকেট নিয়ে আসে, আপনি তো প্রায় 250টা থেকে 300টা নিয়ে এসেছেন, আসলে ব্যাপারটা কি? যেখানে সে বলে, স্যার এটা আমার গত 4 মাসে রিসার্চ করা, আমি এইসব কিছু পারদর্শী হয়েছি, যেমন চুরি করা, হ্যাকিং করা, দ্রুত দৌড়ানো, ছলনা করা, একজন ভণ্ডরূপী হওয়া ইত্যাদি। কারো খবর রাখা, এসব কিছু একজন এজেন্টের জানা উচিত। আমি পুরো ট্রেনিং নিয়ে এসেছি, তাই আমাকে এই চাকরিটি দিন। তখন তারা বলল, ঠিক আছে আমরা চিন্তা করে জানাবো, এখন তুমি এখান থেকে যাও। আর তখন সে
যাচ্ছিল তখন মনোজের সাথে ধাক্কা লাগে, মানে র এজেন্টের সাথে ধাক্কা লাগে। বাড়ি ফেরার সময় ওর বাবা খুবই চিন্তিত হয়ে পড়ে, তাই ফাঁসির ফাঁদ বানাচ্ছিল ওর ছেলেকে ভয় দেখানোর জন্য, আর তাতে তার কাজের মেয়েটা সাহায্য করছিল। কিন্তু ভুলবশত ফাঁসির ফাঁদটা চেক করতে গিয়ে শক্ত আছে কিনা দুঃখের বিষয় ওই কাজের মেয়েটাই ঝুলে পড়ে। এই সময় আমাদের নুডার ভাই সাহেব, যিনি কানে হেডফোন লাগিয়ে মজা করছিল, ওর বাবা জোরে জোরে চিল্লাচ্ছিল, এখানে আসো, দেখো কাজের মেয়েটা ঝুলে পড়েছে। নুডা বলে, আরে ছি, তুমি তো আমার বাবার সঙ্গেই ছিলে, আর যখন কেউ জানতে পারলো তখন তোমার জীবন হারানোর চেষ্টা করছিলে। যেখানে কাজের মেয়েটা বলে ওঠে, আমি কিনা তোমার বাবার সাথে, তার থেকে মরে যাওয়া ভালো। এখানে নুডা ভাই সাহেব একটু মজাই করেন। তারপর আমাদের নুডা ভাই সাহেবকে কিছু তদন্ত করার জন্য বের হচ্ছিলেন, কিন্তু সেই সময় তার পিছনে ক্যাট ডিটেকটিভ এজেন্সি লেগে পড়ে। কিন্তু জ্যাক জানতে পারে যে যারা তার পিছনে এসেছে তাদের মধ্যে সে একজন মুখ ঢেকে রাখা মেয়েকে ধরে ফেলে, মানে মেয়েটা বরখায় পড়া থাকে, আর সে এই গল্পের লিড হিরোইন, যার নাম ভানুমতি। আসলে এটা তার ছদ্মনাম, তার আসল নাম হচ্ছে আফসানা ম্যাডাম, কিন্তু সেটা আমাদের পরে জানায়। তো আসলে এই ডিটেকটিভ এজেন্সি তাদের সব কাজেই সফল হয়েছিল, শুধু একটাই মিশন ছিল যেখানে তারা ফেল হয়েছিল, মানে তাদের এজেন্সির কাজটা ঠিক মতো করতে পারেনি। ঠিক সেই সময় সিন শিফট হয় একটা পুলিশ স্টেশনে, আর এখানে আমরা প্রদীপকে দেখতে পাই, যে র এজেন্ট হতে এসেছিল কিন্তু এখন সে একটা আইপিএস অফিসার হয়ে গিয়েছে। তখন জ্যাক প্রদীপকে দেখে বলে, ভাই কি হলো, তুমি তো র এজেন্ট সিলেকশনে গিয়েছিলে, সিলেকশন হলো না, তারপর আইপিএস হয়ে গেলে। সেখানে প্রদীপ বলল, হ্যাঁ আমার চেষ্টা চলছে, যদি আবার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে যায় তবে আমি র এজেন্ট হবই। সেখানে জ্যাক বলে, আমার কাছে তোমার জন্য আগে থেকে একটা প্রজেক্ট আছে, আর আমার সঙ্গে তুমি আছো, আমরা দুজনে ভারতের র এজেন্ট এবং ভারতকে বাঁচিয়েই ছাড়বো। তখন প্রদীপ জিজ্ঞেস করে, ভাই এসব কিভাবে করব, আর এ করার মানেই বা কি? জ্যাক বলে, কিছুদিন ধরেই ফেসবুকে অজানা লোকটি অনেক বেশি অ্যাক্টিভ, তার প্রতিবার লাইভ স্ট্রিম করে বলে শত্রুদের প্রাণী মারতে হবে, ভারতীয়দের বোমা দিয়ে উড়িয়ে দিতে হবে, মানে এই ধরনের হুমকি দিচ্ছিল। তখন জ্যাক, যিনি একজন ভালো হ্যাকার, তাই তিনি সবকিছু ভালো করে খতিয়ে দেখছিল, নিশ্চয়ই এই বাঙালির কাছে কোথাও থেকে অস্ত্র আসবে, এই কারণে সে এত বেশি লাফালাফি করছে, তাই তার পুরো ট্র্যাক রেকর্ড খুঁজে বের করতে হবে। তাকে টেররিস্ট ভাবতে শুরু করে। আর অন্যদিকে আসল র এজেন্ট মিস্টার মনোজকে দেখানো হয়, যিনি কাজ শুরু করে। দলটাকে জানানো হচ্ছে একটা খুব বড় সন্ত্রাসীবিদ সংগঠন আছে, যার নেতা ক্রিয়েটর ছিল আতাউর রহমান, কিন্তু তাকে আমরা 9 বছর আগে মেরে ফেলেছি। তবে এখনো তাদের কিছু স্লিপার সেল ভারতে আছে, আর তাদের একটা কন্টেনার আসতে চলছে, আর সেটি 4 জায়গায় নামবে, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ আর কলকাতায়। তো এখানে নামার আগেই যদি ওই সন্ত্রাসীবাদীরা এই অস্ত্রগুলো পেয়ে যায়, মানে এই কন্টেনারে আসা অস্ত্রগুলো তাদের হাতে পড়ে যায়, তাহলে পুরো ভারত আবার সন্ত্রাসীর শিকার হবে। তাই আমাদের তাদের এই অপারেশন হওয়ার আগেই রোধ করতে হবে। তারা এই মিশনটাকে অ্যাপ্রুভ করে দেয়, আর বলে যে এখন আর ক্যালেন্ডারে রেড ডে থাকা যাবে না। বেসিক্যালি ক্যালেন্ডারে হোয়াইট ডে মানে হচ্ছে ওই দিন কোনো হামলা বা গন্ডগোল হয়নি, আর রেড ডে মানে হচ্ছে ওই দিনে কোনো হামলা বা দাঙ্গা হয়েছে। একদিকে যখন জ্যাক ওখানে পড়ে থাকে ওই বাঙালিকে তার মিশন থেকে থামানোর জন্য, ঠিক তখনই ভানুমতি ডিটেকটিভ তার কাজ করার জন্য আসে, আর ভুল করে সরাসরি জ্যাকের সাথে ধাক্কা খায়। জ্যাক ভাবতে থাকে, আরে বাবা, আমি কি কোনো মেয়ের সাথে ধোকা খেয়ে ভুল করলাম? সে উঠে দাঁড়ায়, তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সুইও ঢুকিয়ে দেয়, কিন্তু সে এখন পর্যন্ত জানতে পারেনি যে এই সে বরখা পরা আফসানা বেগম। এখন এখানে মিথ্যা বলা শুরু করে। আফসানা নিজের নাম ভানুমতি বলে দেয়, এবং বলে যে ছোটবেলায় আমার এক ছেলের প্রতি অনেক বড় ভালোবাসা ছিল, ও খুব দারুণ ক্রিকেট খেলতো, কিন্তু একদিন বলটা তার ভুল জায়গায় লেগে যায়, এই কারণে সে দুঃখে ক্রিকেট খেলা বন্ধ করে দেয়। ও ছিল আমার ছোটবেলার ভালোবাসা। এসব কথা শুনে কোথাও না কোথাও জ্যাক ভাই সাহেবের ভানুমতির প্রতি ভালোবাসা জাগে, আর এই দুজনের গোপনে সম্পর্ক শুরু হয়ে যায়। এখানে জ্যাক আর প্রদীপ মিলে বাঙালিকে ট্র্যাক করে হায়দ্রাবাদে পৌঁছে যায়। তারা নতুন কনসাইনমেন্টে আটকানোর চেষ্টায় ছিল, কিন্তু ঠিক তখনই আসল র এজেন্টরা এসে পড়ে, আর মেন হেডারকে ধরতে চেয়েছিল তারা। এখন এখানে ব্যাপক গোলমাল হয়। একদিকে ড্রোন মানে রয়ের এজেন্টরা এক সন্ত্রাসীকে খুঁজে পায়, ঠিক তখনই জ্যাক ড্রোন নিয়ে পৌঁছে যায়, আর সেখানে সেও একজন সন্ত্রাসীকে খুঁজে পায়। এর মধ্যে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু হয়। এখানে 3টি দল লড়াই করছিল, একদিকে গুন্ডার দল মানে টেররিস্টের দল, আর একদিকে আসল রয়ের দল, আর অন্যদিকে আমাদের জ্যাক আর প্রদীপের দল। আর চতুর্থ দলও অংশগ্রহণ করে, সেটা হলো
ডিটেকটিভ ক্যাট এজেন্সি। তো এখানে গল্পের একটু কমেডিও থাকে, কিন্তু শেষমেশ ফলাফল হয় জ্যাক যে তাদের প্রধান নেতা ছিল তাকে ধরে নিয়ে বন্দি করেছে আর তার হাত পায়ে সুই গেঁথে দিয়েছে। সুইয়ের দুই প্রান্তে এমন ওষুধ লাগানো ছিল যা তাকে অজ্ঞান করে দিত, যাতে সে লড়াচড়া করলেই সেই ওষুধের মাধ্যমে তার শরীরে প্রবেশ করত আর তাকে 2 ঘন্টার মতো ঘুম পাড়িয়ে দিত। আর এখানে জ্যাকের উদ্দেশ্য ছিল যে কোনো ভাবে এই টেররিস্টের মুখ থেকে বের করতে চেয়েছিল যে তাদের কনসাইনমেন্ট আসতে চলেছে, অর্থাৎ অস্ত্র সেগুলো কোন ট্র্যাকে আছে এবং ভারতকে ক্ষতি করার জন্য তাদের পরবর্তী পরিকল্পনাগুলো কি কি। কিন্তু এই টেররিস্ট পাকিস্তানি কিছুই বলছিল না। আর এখানে যেহেতু জঙ্গিদের একজন ব্যক্তি হারিয়ে গিয়েছিল, তাই তাদের দল তাদের নিজের লোকদেরকে খুঁজতে শুরু করে। এখানে সিসিটিভি ফুটেজ চেক করছিল। এইদিকে একই জায়গায় রয়ের এজেন্টের দল ওখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। যেদিন এই ঘটনাটি ঘটেছিল, ঠিক কি হয়েছিল, হট্টগোল কেন পড়েছিল, গুলি কার উপর পড়েছিল, আর সেই মেন লিড পার্সন মানে জামিল শেখ সে কোথায় পালায়। তো আবার হায়দ্রাবাদে ওই মার্কেটকে 3 দল মুখোমুখি হয়ে যায়, জ্যাকের দল, রয়ের দল আর টেররিস্টের দল। এখন মুখোমুখি হওয়ার কারণে আবার ঝামেলা শুরু হয়। এখানে গল্পের টুইস্ট আসে সেটা যেখানে জ্যাক যাকে ধরতে গিয়েছিল একজন টেররিস্টকে ভুল করে ধরে ফেলে রয়ের এজেন্ট মিস্টার মনোজকে, আর ওকেও হাত পা বেঁধে সেই অজ্ঞান করে ফেলার সুই বসায়। এদিকে ভানুমতির আলাদা একটা স্টোরি চলছে। সে তার বন্ধুকে বলে যে এই জ্যাক নুটার সম্পর্কে আমি সব তথ্য বের করেই ছাড়বো। তারপর শাড়ি পরে একদম টিপটপ হয়ে জ্যাকের সামনে চলে আসে আর বলে, আমি তো ছোটবেলা থেকেই তোমাকে পছন্দ করি, চলো না আমরা রিলেশনে যাই। এরপর তাদের মধ্যে একটা গান শুরু হয়, কিন্তু আমরা গানটাকে সাইডে রাখি। এই সময় যে টেররিস্ট আর র এজেন্ট ওখানে বসেছিল, এই দুজনেরই হঠাৎ জ্ঞান ফিরলো আর তারা জিজ্ঞেস করতে লাগলো, ভাই তুমি আসলে কে আর কেনই বা আমাদেরকে এইভাবে বন্দি করে রেখেছো। কিন্তু জ্যাক কেউকে আসল কথা বলতে চায় না, শুধু বারবার জিজ্ঞেস করছিল তোমাদের পরের প্ল্যান কি, তোমাদের টিমের নাম্বার দাও, আমি ফোন করব আর তোমাদেরকে তোমাদের জায়গায় পাঠিয়ে দেব। তখন মনোজ র্যাবের টিমের নাম্বার দিল আর টেররিস্ট তার সংগঠনের নাম্বার দিল। তারপর জ্যাক এই দুজনকেই আলাদা আলাদা ফোন করে আর ক্যাফেতে 11টায় ডেকেছিল আর নিজেই একটা বোরখা পরে সেখানে আসে। আর যেহেতু জ্যাক কখনোই ওই 2 দলকে একসঙ্গে দেখেনি, তাই সে একটা দারুণ প্ল্যান চালায়। এখানে গতকাল যে 2 নাম্বারে কথা হয়েছিল সেই 2 নাম্বারে মেসেজ পাঠায়, অর্ডারে 2 কাপ কাটিং চা আর একটা বনরুটি নিয়ে আসতে বলে। এখানে টেররিস্টটা অর্ডারটি নিয়ে নেয়, কিন্তু রয়ের এজেন্টটা বুঝতে পারে এটা নিশ্চয়ই একটা পাসওয়ার্ড হবে। তাই জ্যাকে সেই টেররিস্টের কাছে পৌঁছানোর আগেই রয়ের এজেন্টটা তার কাছে পৌঁছে যায় এবং তাকে ধরতে ফেলতেই চলছে, ঠিক তখনই সেখানে হট্টগোল পড়ে যায় আর জ্যাককে খালি হাতেই ফিরতে হয়। এখন এখানে প্রদীপ যে ছিল সে খুব রেগে যায় আর বলে, তুই আমাকে কেন ফাঁদে ফেলছিস, আমরা তো অনেক আগেই দুজনকে ধরে ফেলেছি আর সামনে কোনো প্ল্যানও নেই, টাকাও শেষ হয়ে আসছে, আমি তো একজন আইপিএস অফিসার, র এজেন্ট হতে চাও। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। দেখা যায় ছোটবেলায় যখন জ্যাক তার মায়ের সঙ্গে গাড়িতে বসে যাচ্ছিল, তখন আতঙ্কবাদীদের গুলি লেগেছিল ওর মায়ের, আর তখন ওর মা রাস্তাতেই মারা যায়। আর এই কারণে জ্যাক তার নিজের মায়ের বদলা নিতে চেয়েছিল, তাই সে রয়ের টিমে যোগ দিতে চেয়েছিল, মানে ভারতের স্পেশাল ফোর্স। আর এই কথাটা আসলে মুম্বাই তাজ হোটেলে যে 4 জন পাকিস্তানি হামলা করেছিল ওদের নিয়ে। তো এই ঘটনাটি ছিল সেই সময়ের কথা। এখন যেখানে একদিকে এই দুজনের কথাবার্তা চলছিল, ঠিক তখনই অন্যদিকে ক্যাট এজেন্সির ভানুমতি জ্যাকের জায়গায় পৌঁছে যায় আর ভুলবশত টেররিস্টকে ছেড়ে দেয়। এখন যেই মুহূর্তে টেররিস্ট চেয়ার থেকে ছাড়া পায়, প্রথমে ভানুমতির মাথায় আঘাত করে, এরপর র এজেন্ট মনোজকে মারার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই জ্যাক এসে পড়ে। তারপর এদের মধ্যে ভালোই মারধর হয়। মারামারির এক সময় ওখান থেকে জামিল খান পালিয়ে যায়, তার বন্ধুদের ফোন করে। এরপর এদের ভিতর আবারও দৌড়াদৌড়ি শুরু হয়। একদিকে জামিল খান ট্রাকে চড়ে তার লোকদের সাথে পালাচ্ছিল আর তার পিছনে জ্যাকও বাইক নিয়ে পিছু করছিল, কিন্তু তখন ওখানে রয়ের টিম এসে পৌঁছায় আর রয়ের টিম 4 জন সন্ত্রাসীর মধ্যে 3 জনকে মেরে ফেলে আর একজনকে মারার চেষ্টা করে, অর্থাৎ যিনি প্রধান জামিল খান ছিল ওটাও মরেই যাচ্ছিল, কিন্তু ভাগ্যক্রমে সেখান থেকে পালিয়ে যেতে সফল হয়। আর এই সময়ে জ্যাককে তারা ধরে ফেলে আর কাস্টাডিতে নিয়ে যায়। তারপর বড় বড় অফিসাররা তাকে জিজ্ঞেস করে, তুমি তো রয়ের এজেন্ট হওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসেছিলে, তাহলে এই বড় অর্গানাইজেশনের খেলার ভিতর কিভাবে জড়িয়ে পড়লে? তখন জ্যাক বলে, দেখুন স্যার, যেভাবে আপনি দেশের সেবা নিজের মিশন বানিয়ে কাজ করছেন, ঠিক তেমনি আমার একটা নিজের মিশন আছে যে আমি ভারতকে রক্ষা করব, তবে অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি। তোমরা একটা কাজ করো, এখন আমাকে তোমাদের টিমে নাও, কারণ এই সন্ত্রাসীবাদী আতঙ্ক ছড়ানো যে ব্যাপারটা ছিল সেটা আমি বাতিল করে দিয়েছি এবং আগেও আমি তোমাদের কাজে লাগতে পারি। কিন্তু মনোজ রেগে যান আর তাকে চড় মেরে তাড়িয়ে দেয় আর বলে যে রতে এমন লোকের দরকার
দরকার যারা প্রফেশনালি ট্রেনিং প্রাপ্ত, তাই এখান থেকে চলে যাও, আর আজকের পর থেকে তোমার মুখ আর দেখাবে না। এর পরের দৃশ্যে আমরা জ্যাককে দেখি তার বাড়িতে, আর সে অনেক বেশি কান্না করছে। মাকে বলে আমি তো হতাশায় মদও খাই না, শেষমেশ আমার মনের কথা কার কাছে বলবো। তখনই তার বাবা সেখানে এসে বললেন, ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি কখনোই আমাকে বলনি যে তুমি কি হতে চাও, কিন্তু আজ তুমি যা হতে চাচ্ছ কিন্তু হতে পারছো না, তোমার মুখের কষ্ট দেখে আমি অনেক কষ্ট পাচ্ছি। যাই হোক ছেলে, তুমি কি হতে চাও? তখন জ্যাক মনের জোশ নিয়ে বলে, আমি যা হতে চাচ্ছি সেটা তো আমি হয়েই ছাড়বো, আর যে চাকরিটা আমার দরকার সেই মানুষটা আমার নিজে এসে আমার দরজায় চাকরিটা দিয়ে যাবে, আর এখন আমি যে কাজটা করতে চাই সেটাই করব। এটা বলে তখন সে তার কম্পিউটারের কাছে চলে যায়। সে সেই জিনিসগুলো চেক করে যা সে জামিল খানের থেকে উদ্ধার করেছিল। সেখানে একটা ওষুধ ছিল যার একটি বিশেষ লবণ দিয়ে তৈরি ছিল এবং সেটি নেপালে পাওয়া যেত। তখনই জ্যাক নেপালে চলে যায় জামিল খানকে ধরার জন্য। এইদিকে জামিল খান তার আরেকজন সিনিয়রের সাথে কথা বলছিল। সে জিজ্ঞেস করছে, আমি কি কখনোই আতাউর রহমানের সঙ্গে দেখা করতে পারবো? তো আসলে আতাউর রহমান ছিল ওদের দলের সবচেয়ে বড় মেন লিডার। 9 বছর আগে ওটা প্রায় 300টা জঙ্গি গ্রুপের সাথে মিলে বড় একটা বোমা ব্লাস্টের প্ল্যান করেছিল ভারতবর্ষে, কিন্তু এজেন্ট মনোজ আর অন্য এজেন্টরা মিলে আতাউর রহমানকে খুন করে ফেলেছিল। ওদের ধারণা ছিল যে ও মারা গিয়েছে, কিন্তু ও এখনো জীবিত আছে, আর জামিল খান ওর সাথে দেখা করতে চেয়েছিল। নেপালে জ্যাক পৌঁছানোর খবরটা চলে যায় গ্যাট ডিটেকটিভের এজেন্সির কাছে। উপর থেকে ইন্ডিয়ানের রয়ের কাছেও খবরটা চলে যায়। তখন উভয় টিম মিলে নেপালে চলে যায়। এখানে আমরা জ্যাককে দেখতে পাই, যিনি ওই ওষুধটা নিয়ে একটি মেডিকেল স্টোরে গিয়েছে। তখন দোকানদার বলে, এই ওষুধটা বিশেষ প্রেসক্রিপশন থাকলেই শুধু পাওয়া যাবে, 2 দিন পরে সে নিতে হবে। কিন্তু যাত্রা করতেই জ্যাক ওখানে একটা ট্রান্সমিটার লাগিয়েছিল। পরের দিন জামিল ওখানে এসে জিজ্ঞেস করে, ওষুধটা মিলবে কি? দোকানদার বলে, কয়েকদিন আগে আরেকজন এসেছিল, তোমার মতো একই ওষুধ চাইছিল। জামিল বলল, তার চেহারা কি এমন ছিল? তো দোকানদার বলে, হ্যাঁ, এটা তো একদমই ঠিক এমনটাই দেখাচ্ছিল। জামিলের মাথা ঘুরে যায়, আর দোকানদার বলে, তুমি আর এখানে আসবে না, তা না হলে আমিও তোমার সাথে ধরা পড়ে যাব, বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। আজকের পর থেকে এখানে আসিস না। তখন জামিল চিন্তা করে, ওর এখানে আসা মানে বাকি র এজেন্টার টিমও এখানে চলে আসবে, আমাকে দ্রুত গিয়ে আতাউর রহমানকে খবর দিতে হবে। এখন ও দূর থেকে এই সব কথা শুনে ফেলে আর জামিলের পিছনে পিছনে চলে যায়। ঠিক সেই সময়ে আসল র এজেন্টের টিম সেখানে চলে আসে। তাদের মধ্যে একটা জমজমাট লড়াই হয়, আর পুরো নেপালের মধ্যে এটা ছিল একবারে দারুণ। তো এখানে মনোজ একটা গুলি চালায় আর জ্যাকের টায়ার ফাটিয়ে দেয়, যার ফলে দুজনেই পড়ে যায়। এরপর জ্যাক ইচ্ছে করে জামিলকে পালিয়ে যেতে সাহায্য করে আর বলে, আতাউর রহমানের কাছে পৌঁছে যাও, আর নিজেই ধরা পড়ে যায়। তখন মনোজ রেগে গিয়ে তাকে শুট করার জন্য খোলা মাঠে নিয়ে যায়। এটা হলো সেই সিনটা যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যেখানে জ্যাককে গুলি করতে ধরছিল। তখন সে বলে ওঠে আতাউর রহমান। এই নামটা শুনেই মনোজের মাথায় চলে আসে 9 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক, যেখানে আতাউর রহমান 300 সৈনিক নিয়ে পুরো ভারতবর্ষে ধ্বংস করার জন্য বিশাল একটি বোমা বিস্ফোরণের প্ল্যান করেছিল। তখন মনোজ জিজ্ঞেস করে, তুই কি করে এই নামটা জানতে পারলি? জ্যাক বলে, দেখুন স্যার, আমার কাছে একটা রেকর্ডিং আছে। জামিল সরাসরি আতাউর রহমানের কাছে পালিয়ে যাবে, আমরা তাকে ফলো করব, বড় অপরাধীকে পেয়েই যাব। তো এখন যেহেতু আমি তোমার এত বড় সাহায্য করেছি, তোমাকেও তো আমাকে তোমার মিশনে অন্তর্ভুক্ত করতে হবে। এখন এখানে মনোযোগে তার মিশনে অর্থাৎ তার নিজের টিমে জয়েন করে নেয়। যেহেতু তাদের জামিলকে ফলো করতে হবে, তাই ওদের বাড়িটা ওর আশেপাশে নেওয়া হয়। আর এখানে ভানুমতি অর্থাৎ আফসানা ম্যাডাম আর জ্যাকের মধ্যে গোপনে একটু ভালোবাসা চলতে থাকে। একদিন কি হয়, আতাউর রহমানের সাথে কথা বলতে জামিল বাড়ি থেকে বের হলে হঠাৎ ন্যাশনাল এজেন্টটা ওর ঘরের ভিতর ঢুকে পড়ে। তার ঘরে ক্যামেরা লাগিয়ে দেয় যাতে সমস্ত তথ্য পাওয়া যায়, কিন্তু আতাউর রহমান তাদের থেকেও এক ধাপ এগিয়ে ছিল। সে জামিলের বাড়িতে র পৌঁছানোর আগে নিজের ক্যামেরা গোপনে লাগিয়ে রেখেছিল। সেখান থেকে সে জানতে পারে যে জামিলকে দেওয়া যে কোনো তথ্য সরাসরি রয়ের কাছে পৌঁছাবে, তাই আগের থেকে জামিলকে উড়িয়ে দেওয়ার জন্য জামিলকে মেরে ফেলা হয়। পুলিশ বা এজেন্টরা যখন তার বাড়িতে পৌঁছায় তখন সব তথ্য আতাউর রহমানের কাছে পৌঁছে গিয়েছিল, আর তার বক্তব্য ছিল যে যেভাবে এই র এজেন্টরা আমার 300 পাকিস্তানি টেররিস্টদের মেরেছে, এখন আমি পুরো ভারতকেই ধ্বংস করে দেব। এখন যেখানে একদিকে মনোজ জ্যাককে অনেক কথা শোনাচ্ছিল, তোর কারণে আজ আতাউর রহমান আমাদের
হাত থেকে ছুটে গিয়েছে। যদি ওই দিন তুই আমাদের মাঝে আসতি না, আমরা তখনই টেররিস্টকে ধরে ফেলে শেষ করে দিতাম। তুই কি মনে করিস যে টিম যোগ দেওয়া কোনো মজা বা ফান টাস্ক? দের এমন এজেন্ট থাকে যাদের হৃদয়ে নিজ মর্যাদা থাকে, কিছু করার ফ্যাশন থাকে, দেশের সুরক্ষা করার শক্তি থাকে। হ্যাঁ, সবাই তোর মতো মুখ তুলে এখানে আসে না। এদিকে এই কথাগুলো শুনে জ্যাকের অনেক মন খারাপ হয়। সে ভাবতে থাকে, আরে আমি কি করব যেন এজেন্টের কাজে লাগে। তখন তার মনে পড়ে, আমি তো মেডিকেল ব্যাগে একটা ট্র্যাকার লাগিয়েছিলাম। তাই সে মেডিকেলের ট্র্যাকারের পিছনে পড়ে যায়, যিনি তখন গিয়েছিলেন আতাউর রহমানের কাছে। যেখানে জ্যাক তাকে ধরে জিজ্ঞেস করে, বলতো আতাউর রহমানের পরের প্ল্যান কি? তখন সে বলে, সকাল 10:30 ভারতের 4 জায়গায় বোমা বিস্ফোরণ হবে। তারপর এখন জ্যাক এসে সরাসরি মনোজকে বোমার কথা জানান। মনোজ বললেন, হ্যাঁ, এটা তো অনেক বড় লিড পেয়ে গেলাম। আমরা তাড়াতাড়ি ভারতে যাওয়ার জন্য রওনা দেওয়া হোক। তারপর তারা তাড়াতাড়ি ভারতে যাওয়ার জন্য রওনা দেয়। ঠিক তখনই জ্যাকের মাথায় আসে, ট্রাকটা তো আমি মেডিকেল ব্যাগে 1 মাস আগেই বসিয়েছিলাম, কিন্তু সেটা গতকাল কিভাবে চালু হলো? মানে তারা নিজে থেকেই ধরা দিয়েছে, আমরা তাকে ধরিনি। তার চিন্তা ছিল যখন তারা রোড দিয়ে সব এজেন্টরা একসাথে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বের হবে, তখন আতাউর রহমানের পুরো দল তাদের মেরে ফেলবে। এখন এই কথা যখনই তার মাথায় আসে আর এবং সে জানতে পারে জ্যাক তো তাদের রাস্তা পার হওয়ার জন্য যায়, কিন্তু এইদিকে পুরো দল অর্থাৎ আতাউর রহমানের যত গুন্ডারা ছিল তারা সবাই রাস্তার মধ্যে এসে দাঁড়ায়। এখানে বেশ গুলাগুলি বিনিময় হয়। অনেকে প্রাণ না চলে যাওয়ার জন্য এজেন্টের দল হাল ছেড়ে দিয়ে বলে, ঠিক আছে, আমরা আত্মসমর্পণ করছি। এসব পরে টেররিস্টরা মিলে এজেন্টের ধরে একটি রেলে বসিয়ে দেয়, আতাউর রহমানের কাছে নিয়ে যায়। এখানে মূলত আতাউর রহমানের প্রথমবারের মতো এই পরিকল্পনা প্রকাশ হয় যে ভারতকে ধ্বংস করতে চায় না। ভারতের মধ্যে যতগুলো এজেন্ট আছে সবাইকে সে টার্গেট করে নিয়েছে, তাদের মেরে ফেলার চেষ্টা করছে। কারণ মনোজের দল 9 বছর আগে একইভাবে আতাউর রহমানের লোকদের মেরে ফেলেছিল। আর এখন গল্পের শেষে আমাদের জ্যাক একটু বুদ্ধি খাটায়। হাত পা বাঁধা অবস্থায় সে গুন্ডাদের সাথে লড়াই করতে শুরু করে। শেষ পর্যন্ত সবাইকে একাই মারধর করে পুরো টিমের সাথে লড়াই করে জ্যাক পৌঁছে যায় আতাউর রহমানের কাছে। আর ততক্ষণে আতাউর রহমান কিছু বুঝে ওঠার আগেই তাকে পুরোপুরি ছুরি দিয়ে মেরে শেষ করে দেওয়া হয়। আর এখানে বরখা পরে একটি ব্যাক স্টোরিও দেখানো হয় যে সেখানে থাকা অন্য গুন্ডাদের মারছিল। তখন একটা মেয়ে আতাউর রহমানের জন্য খাবার নিয়ে যাচ্ছিল, কিন্তু পথে বুঝতে পারে যে সেই মেয়েটাও একজন এজেন্ট। আতাউর রহমানের কাছে চলে যায়। সব এজেন্টের লোকেশন একটা হার্ড ডিস্কে জমা আছে, যেটা ভারতে পাঠানো হয়। আর ভারতে যত এজেন্ট ছিল যারা টেররিস্টদের মধ্যে টার্গেটে ছিল, তারা এখন নিজেদেরই মেরে ফেলে। মানে আতাউর রহমানের পুরো প্ল্যান এখানেই ধ্বংস হয়ে যায়। মুভির শেষের দিকে আমরা দেখি যে সানা ম্যাডাম ক্যাট ডিটেকটিভ এজেন্সি থেকে তৈরি করা একটা রিপোর্ট নিয়ে আসে। সুব্রমণিয়ামকে দিয়ে বলে যে তোমার ছেলে যা করছে তাতে তোমার মাথা নিচু হবে না, কিন্তু কখনো গর্ব অনুভব করবে না, কারণ এটা একটা সিক্রেট কাজ। আর তোমার ছেলের কথা বলতে গেলে সে একটা মেয়েকে পছন্দ করে, আর সে মেয়েটা হচ্ছে আমি। সিনেমার শেষের অংশে আমরা দেখি যে রয়ের এজেন্ট মিস্টার মনোজ এসে জ্যাকের বাড়ির সামনে তাকে চাকরি দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এই চাকরি পেয়ে জ্যাক নোটা তো খুবই খুশি হয়ে যায়। শেষে তার বাবা জিজ্ঞেস করে যে আমার ছেলে কি চাকরি পেয়েছে, যেখানে মনোজ বলে যে সেটা আমি আপনাকে বলতে পারবো না। আর তার বাবা সেই টেনশনে ঘরে ঢুকে যায়। মানে তার বাবা শুরু থেকে আজ পর্যন্ত কখনো জানতেই পারেনি যে তার ছেলে আসলে করেটা কি। আর সিনেমা এখানেই শেষ হয়ে যায়। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ।